আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের ডাইজেস্টের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। ইনশাআল্লাহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ এবং একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে। নীতি নির্ধারণ বলতে কি বোঝায়? লক্ষ্য নির্ধারণকে বোঝায়। আমি প্রশ্নটা পড়ার সাথে সাথে আপনারা গেস করবেন যে এটার উত্তরটা কি হবে। যদি আপনার সাথে মিলে যায় তাহলে বোঝা যাবে যে আপনার প্রিপারেশন এবং কমন সেন্স ভালো আছে। রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করে কে? জাতীয় সংসদ। সরকারি নীতি প্রণয়নের চূড়ান্ত কর্তৃপক্ষ কে? সরকারি নীতি প্রণয়নের চূড়ান্ত কর্তৃপক্ষ হচ্ছে ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রী পরিষদ। পাবলিক পলিসি এর অর্থ কি? পাবলিক পলিসি এর অর্থ হচ্ছে সরকার কর্তৃক গৃহীত কার্যক্রমের পরিকল্পনা। বাংলাদেশের অর্থনৈতিক নীতির ভিত্তি হলো সমাজতন্ত্র। বেসরকারি নীতি নির্ধারণ করে কে? বেসরকারি নীতি নির্ধারণ করে থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বেসরকারি খাতের প্রধান উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জন করা। বেসরকারি খাতের বিকাশ ঘটে কোন দশকে বাংলাদেশের ক্ষেত্রে? বাংলাদেশের বেসরকারি খাতের বিকাশ ঘটে ৮০-র দশকে। সরকারের বেসরকারীকরণ নীতির লক্ষ্য কি? চারটা অপশন থেকে এর উত্তর হবে দক্ষতা বৃদ্ধি। বেসরকারীকরণ প্রক্রিয়ায় তদারকি করে কে? তদারকি করে থাকে প্রাইভেটাইজেশন কমিশন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি বলতে কি বোঝায়? এটি বলতে বোঝায় সরকারি এবং বেসরকারি খাতের যৌথ উদ্যোগকে, অর্থাৎ পাবলিক প্রাইভেট জয়েন্ট ভেঞ্চার টাইপের। বেসরকারি খাতকে উন্নয়নের অংশীদার করতে সরকার গ্রহণ করেছে পিপিপি নীতি, যেটাকে আমরা একটু আগেই পড়লাম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। নাগরিক সনদ মূলত কি? নাগরিক সনদ বলতে বোঝায় সরকারি দপ্তরের সেবা প্রতিশ্রুতি। স্বাধীনতার পরে বাংলাদেশ কোন খাত জাতীয়করণ করে? শিল্প খাত। বাংলাদেশের প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয় ১৯৭২ সালে। কোনটি সরকারি নীতির একটি বৈশিষ্ট্য নয়? সরকারি নীতি ব্যক্তিগত মুনাফা ভিত্তিক উদ্দেশ্যে গঠিত হয় না। অন্যদিকে সরকারি নীতির মধ্যে পড়ে সর্বজনীনতা, জনসেবা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গণতন্ত্র ও সুশাসন অর্জনে সরকারের প্রধান হাতিয়ার হচ্ছে নীতি নির্ধারণ করা। নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের মাঝে সমন্বয় সাধন করে সচিবালয়। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কবে প্রণীত হয়? এটি প্রণীত হয় ২০০৮ সালে। জবাবদিহিতা শব্দটি কোন নীতির সাথে সম্পর্কিত? সরকারি প্রশাসনের সাথে এটি সম্পর্কিত। কাকে নীতির অগ্রদূত বলা হয়? উচ্চপদস্থ আমলা। নীতি নির্ধারণে জনগণের অংশগ্রহণকে বোঝায় গণতন্ত্র। স্থানীয় সরকার কী ধরনের নীতির আওতায় পড়ে? স্থানীয় সরকার উপজাতীয় নীতির আওতায় পড়ে।
নিচের কোনটি সরকারি নীতি নয়? সরকারি নীতি হচ্ছে শিক্ষানীতি, কৃষিনীতি, শিল্পনীতি। কিন্তু ব্যবসায়ী সংগঠনের সনদ এটি কিন্তু সরকারি নীতি নয়। বেসরকারি নীতিতে জবাবদিহিতা থাকে প্রতিষ্ঠানের নিয়মে। সরকারি নীতিতে প্রধান লক্ষ্য থাকে জনকল্যাণ করা। এনবিআর সম্পর্কিত নীতিমালার মূল দায়িত্ব হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের। বেসরকারি নীতিতে সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে বোঝায় সামাজিক দায়বদ্ধতা। সরকারি নীতি কাকে প্রভাবিত করে? সরকারি নীতি প্রভাবিত করে সবাইকে। রাষ্ট্র পরিচালনার প্রধান দিক নির্দেশনা থাকে রাষ্ট্রীয় নীতিমালায়। বাংলাদেশের সবচেয়ে প্রচলিত সামাজিক সমস্যা নিচের কোনটি? যেটার জন্য আমরা এখন পড়াশোনা করছি, অর্থাৎ বেকারত্ব। বাল্যবিবাহ বন্ধে প্রণীত আইনের নাম কি? শিশু বিবাহ নিরোধ আইন। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কি? এই চারটা অপশনের মধ্যে শিক্ষার অভাব। বস্তি সমস্যার মূল কারণ কি? গ্রাম থেকে শহরে অভিবাসন। সমাজে মাদকাসক্তি প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করতে পারে কারা? পরিবার। বাংলাদেশের অন্যতম প্রধান সামাজিক মূল্যবোধ হচ্ছে ধর্মীয় সহ অবস্থান। বাংলাদেশের সমাজে নারীর প্রতি সহিংসতার অন্যতম কারণ কি? দারিদ্র্য এবং কুসংস্কার। বাংলাদেশের পরিবার কাঠামো কেমন ছিল? পরিবার কাঠামো ছিল হচ্ছে যৌথ পরিবার, তবে বর্তমানে আছে একক পরিবারের সংখ্যা বেশি। কোনটি একটি সামাজিক সমস্যা নয়? শিক্ষিত যুবক। সামাজিক পরিবর্তনের একটি উদাহরণ হচ্ছে শিক্ষার বিস্তার লাভ করা। সামাজিক নৈতিকতা গঠনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? পরিবার। নারী নির্যাতনের একটি বড় কারণ কি? পিতৃতান্ত্রিক সমাজ। অনৈতিক আচরণ রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে কোনটি? পরিবার। যৌতুক প্রতিরোধে কার্যকর আইন হল যৌতুক নিরোধ আইন। সমাজে নারী শিক্ষা বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে ফলে কি হবে? বাল্যবিবাহ কমে যাবে। গ্রামীণ এলাকায় শিক্ষার হার কম হওয়ার অন্যতম কারণ কি? স্কুলের অভাব। সামাজিক সংগঠনের কাজ কি? সমাজ উন্নয়ন। পরিবেশ দূষণের অন্যতম উৎস ইটভাটা। কিশোর গ্যাং এটি কি? এটি একটি
সামাজিক সমস্যা। বাংলাদেশের শহরায়নের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি। সমাজ পরিবর্তনের সাথে সাথে কি পরিবর্তিত হয়? সংস্কৃতি পরিবর্তন হয়। স্বেচ্ছাসেবী সংগঠন কোনটির উদাহরণ? রেড ক্রিসেন্ট। দারিদ্র্য নিরসন এর জন্য সরকার চালু করেছে কোনটি? আশ্রয়ন প্রকল্প। বাংলাদেশের শহর অঞ্চলে অধিক জনসংখ্যার একটি প্রভাব হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। সামাজিক অবক্ষয়ের মূল কারণ মূল্যবোধের অভাব। কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ অনিয়ন্ত্রিত মিডিয়া। সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি হল বিজিডি, অর্থাৎ এটাকে বলা হয় ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নিচের কোনটি সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে পড়ে না? সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে পড়ে না উচ্চশিক্ষা ভাতা, অন্যদিকে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা এগুলো সামাজিক বলয়ের একটি অংশ। বস্তি সমস্যার ফলে বেড়ে যায় অপরাধ। একক পরিবার ব্যবস্থার এক সমস্যা হল পারিবারিক সহায়তা কম। সামাজিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা। গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ হচ্ছে ক্ষুদ্র ঋণ। পরিবারে মূল্যবোধ গড়ে তোলার প্রথম ধাপ মা বাবার শিক্ষা। বাংলাদেশের প্রেক্ষাপটে মাদকাসক্তির সবচেয়ে বড় কারণ বন্ধুবান্ধবের প্রভাব। কোনটি একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প? খাদ্য বান্ধব কর্মসূচি। বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের? সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশের সংসদের নাম জাতীয় সংসদ। বাংলাদেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী। সংসদ সদস্য সংখ্যা 300 জন। বাংলাদেশের বর্তমান সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। বাংলাদেশে বর্তমানে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? 8টি। সংবিধান এই শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার শুরু হয় কোন অনুচ্ছেদ থেকে? 26 নং অনুচ্ছেদ থেকে। সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে 50টি। বর্তমান সংবিধান কতটি ভাগে বিভক্ত? 11টি ভাগে বিভক্ত। বিচার বিভাগের প্রধান কে? প্রধান বিচারপতি। বাংলাদেশের সংবিধান কতটি অনুচ্ছেদ রয়েছে? বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ রয়েছে
153টি। জনগণই সকল ক্ষমতার উৎস, এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সংবিধানের 7 নং অনুচ্ছেদে বলা আছে। সংসদে কোরাম পূরণে ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন? কোরাম প্রয়োজন মূলত এখানে সংবিধানের 75 অনুচ্ছেদের 3 অনুযায়ী, এটাকে বলা হয় 75-এর 3 অনুযায়ী জাতীয় সংসদে বৈঠকে মোট সদস্যের অন্তত 1/3 উপস্থিত না থাকলে কোনো কার্য পরিচালিত হবে না। অর্থাৎ 300 জনের 1/3 হচ্ছে 100 জন। সো এই প্রশ্নের উত্তর হবে অন্তত 100 জন লাগবে। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? বাংলাদেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশে কত বছর বয়স হলে ভোটার হওয়া যায়? 18 বছর বয়স হলে ভোটার হওয়া যায়। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালে। সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকারী কে? সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকারী হচ্ছে সুপ্রিম কোর্ট। সরকারের প্রশাসনিক কাজ কে পরিচালনা করে? মন্ত্রিপরিষদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ কত বছর? জাতীয় সংসদের মেয়াদও কিন্তু 5 বছর। সংসদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন স্পিকার। 1971 সালের 10 এপ্রিল ঘোষিত সরকারকে বলা হয় প্রবাসী সরকার। বাংলাদেশি সেনাবাহিনী প্রধান নিয়োগ দেন, অর্থাৎ সেনা প্রধান নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম। সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত মূলনীতি কয়টি? উল্লেখিত মূলনীতি 4টি। একটি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। সামরিক শাসন প্রথম জারি হয় 1975 সালে। যারা প্রাইমারির প্রধান শিক্ষকের প্রিপারেশন নিচ্ছেন, মাত্র 2 মাস সময় যদি দেন, ইনশাল্লাহ আপনি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবেন। সেজন্য আমরা কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে আপনারা স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকে, অর্থাৎ swapnerschool.com ঢুকে অল কোর্সেসে ঢুকে অ্যাড টু কার্টে আপনি যখন ক্লিক করবেন তখন একটা রেজিস্টার নাও অপশন আসবে। এখানে আপনার নাম, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে চলে যাবেন সকল কোর্সের প্রধান শিক্ষক বুলেট কোর্সের মধ্যে। তখন অ্যাড টু কার্টে ক্লিক করবেন। এই কোর্সে আপনি পেয়ে যাবেন ইংরেজি, গণিত, বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং সকল বিষয়ের পাবেন ভিডিও লেকচার, কুইজ টেস্ট, অর্থাৎ অনলাইনে পরীক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ থাকবে। আপনি ইনশাল্লাহ নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার প্রিপারেশন কতটুকু হয়েছে। সো পুরো কোর্সটা আপনার কনফিডেন্স অনেকাংশেই বাড়িয়ে দিবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শব্দটি প্রথম কোথায় ব্যবহার হয়? এটি ব্যবহার হয় স্বাধীনতার ঘোষণায়। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়েছে সংবিধানের প্রথম ভাগে। বাংলাদেশের প্রধান শিল্প নিচের কোনটি? বাংলাদেশের প্রধান শিল্প রেডিমেড গার্মেন্টস, অর্থাৎ তৈরি পোশাক শিল্প। ব্যবসা কি? ব্যবসা হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। জুট মিল কর্পোরেশন বিজেএমসি কোন খাতে কাজ করে? এটি পাট খাতে কাজ করে। পাট খেতে না কিন্তু,
পাট খাত। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপন করা হয়? চট্টগ্রামে প্রথম ইপিজেড স্থাপন করা হয়, এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশের শিল্পনীতি 2022-এর মূল লক্ষ্য কী ছিল? রপ্তানিমুখী এবং টেকসই শিল্পায়ন। বিসিক এর পূর্ণরূপ কি? বিসিক, বি ফর বাংলাদেশ, এস ফর স্মল, সি ফর কটেজ, আই ফর ইন্ডাস্ট্রিজ, সি ফর কর্পোরেশন, অর্থাৎ বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। রপ্তানি আয়ের প্রধান উৎস কোন খাত থেকে আসে? তৈরি পোশাক খাত থেকে আসে। গার্মেন্টস খাত বাংলাদেশে কত সালে গড়ে ওঠে? বাংলাদেশে গড়ে ওঠে 80-এর দশকে, অর্থাৎ 1980 সালে। নারায়ণগঞ্জ কোন শিল্পের জন্য বিখ্যাত? নারায়ণগঞ্জ পাট শিল্পের জন্য বিখ্যাত। চামড়া শিল্প বাংলাদেশের কোন অঞ্চলে স্থানান্তর করা হয়েছে? সাভারে। পুরানো ট্যানারিগুলো ঢাকার হাজারীবাগে ছিল, সেটা সাভারে স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশের কয়টি ইপিজেড রয়েছে বর্তমানে, অর্থাৎ 2024-এর তথ্য অনুযায়ী 10টি ইপিজেড। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক এর অবস্থান কোথায়? এর অবস্থান যশোরে। দেশে সর্বপ্রথম রাষ্ট্রায়ত্ত পাটকল চালু হয় 1957 সালে। বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় গড়ে তোলা হয়েছে? সাভারে। বাংলাদেশে কয়টি বেসিক শিল্প নগরী রয়েছে? বেসিক শিল্প নগরী রয়েছে 70টিরও বেশি। বাংলাদেশে বর্তমানে কতজন মানুষ গার্মেন্টস খাতে কর্মরত? প্রায় 40 লাখ। ঢাকায় প্রথম টেক্সটাইল মিল স্থাপিত হয় কখন? 1950 সালে। বাংলাদেশের জাতীয় শিল্পনীতি প্রথম প্রণয়ন করা হয় কত সালে? 1972 সালে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর একটি প্রতিষ্ঠান হচ্ছে চিটাগাং ড্রাই ডক। তুলা উন্নয়ন বোর্ড কোন খাতে কাজ করে? তুলা উন্নয়ন বোর্ড শিল্প খাতে কাজ করে, অর্থাৎ শিল্পভিত্তিক কৃষি পণ্য নিয়ে কাজ করে। বর্তমানে বাংলাদেশে বিদ্যমান বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এর সংখ্যা হচ্ছে 100টিরও বেশি। বিসিক কী ধরনের শিল্পে প্রাধান্য দেয়? কুটির এবং ক্ষুদ্র শিল্পে প্রাধান্য দিয়ে থাকে। চট্টগ্রাম ইপিজেড বাংলাদেশের মধ্যে কিসের জন্য বিখ্যাত? এটি সর্ববৃহৎ ইপিজেড। 2023-24 সালে বাংলাদেশের রপ্তানিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান কোন শিল্পের বা কোন খাতের? চামড়া শিল্পের। বাংলাদেশের বৃহত্তম টেক্সটাইল মিল কোনটি? স্কয়ার টেক্সটাইল। রাষ্ট্রের কতটি উপাদান রয়েছে? রাষ্ট্রের রয়েছে 4টি উপাদান, তার মধ্যে রয়েছে জনসংখ্যা, ভূখণ্ড, সরকার
এবং সার্বভৌমত্ব। রাষ্ট্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী? একটি দেশের সার্বভৌমত্ব। রাষ্ট্রের জনসংখ্যা বলতে কি বোঝায়? সব নাগরিককে বোঝায়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান 9। অর্থনীতি, অর্থাৎ 4টা যে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, জনসংখ্যা, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এই 4টা উপাদানের মধ্যে কিন্তু অর্থনীতি এই টার্মসটা নেই। আধুনিক রাষ্ট্রে জনগণের প্রতিনিধিত্বের মাধ্যম কোনটি? গণতান্ত্রিক নির্বাচন। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ইংরেজিতে কি? পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্র শব্দটি এসেছে কোন শব্দ থেকে? আপনারা একটু কমেন্টে জানান যে এই রাষ্ট্র শব্দটি কোন শব্দ থেকে এসেছে। সবসময় ভিডিও দেখেন, তবে একটু এঙ্গেজমেন্টের জন্য মাঝে মাঝে একটু ছোট্টখাটো কমেন্ট করবেন ভাই। আধুনিক রাষ্ট্রের লক্ষ্য কী? আধুনিক রাষ্ট্রের লক্ষ্য জনগণের কল্যাণ করা। রাষ্ট্রকে বলা হয় সংগঠিত রাজনৈতিক সমাজ। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা থাকে নিজের মধ্যে। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হয় কবে? 1991 সালে। বাংলাদেশের সরকার ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র। রাষ্ট্র গঠনের প্রধান উদ্দেশ্য শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা। সার্বভৌমত্ব বলতে বোঝায় রাষ্ট্রের নিজস্ব সর্বোচ্চ ক্ষমতা। রাষ্ট্রের মূল ভিত্তি হল সংবিধান। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এরিস্টটল। একটি সার্বভৌম রাষ্ট্রের বৈশিষ্ট্য 9 কোনটি? উপনিবেশ থাকা। সার্বভৌম বানানটা কিন্তু ভুল আছে। সরকার হল রাষ্ট্রের কার্যকরী অঙ্গ। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? এরিস্টটলকে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয় 1972 সালে। বাংলাদেশের বর্তমান সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? 153টি অনুচ্ছেদ রয়েছে। রাষ্ট্রের নির্বাহী বিভাগ পরিচালনা করেন কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশে সংসদ সদস্য সংখ্যা 300। বাংলাদেশের সংসদের নাম জাতীয় সংসদ। রাষ্ট্রের বিচার বিভাগের প্রধান বিচারপতি। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রটি মূলত কী নিয়ে আলোচনা করে? রাজনীতি এবং শাসন ব্যবস্থা। রাষ্ট্রের প্রথম দায়িত্ব হল
জননিরাপত্তা রক্ষা করা। বাংলাদেশ কোন দেশের সংবিধান অনুসরণ করে চলে? বাংলাদেশ অবশ্যই তার নিজস্ব সংবিধান অনুসরণ করে চলে। সাধারণ জ্ঞানের এই অংশটার মূলত 6টা পার্ট রয়েছে। পরবর্তী পার্টগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে আসলে কন্টিনিউ করব কি না, কারণ সাধারণত যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এটা একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে। সমসাময়িক সময়গুলোতে এগুলো আসার সম্ভাবনাও আছে। সো সব কিছু বিবেচনা করে কোন ধরনের ভিডিও লেকচার আপনারা চান এবং যেগুলো আপনার সমসাময়িক পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ হবে সেই জিনিসগুলো কমেন্টে জানাবেন। স্বপ্নের স্কুলের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।